দেশকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে যেই বাংলাদেশটা দেখতে চাচ্ছিলাম তারই হয়তো একটা আলোর ঝলক দেখতে পেলাম আজকে এখানে। অনেক ধন্যবাদ। আমি অর্গানাইজার সমন্বয়ক মায়ের ডাকের, যারা আমাদের বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে হাজারো ভাইকে গুম করা হয়েছে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা, এবং হাজারো ভাইকে গুম করে নিয়ে যাওয়ার পরে আমরা 2014 থেকে 2024 পর্যন্ত যে আন্দোলনে রাজপথে ছিলাম, সেই আন্দোলনে আমাদের মাঝখান থেকে হয়তো অনেক ভাই যাদের জন্য আমরা অপেক্ষা করেছিলাম এক যুগেরও বেশি সময়ে, তাদেরকে ফেরত পাইনি। আমার ভাইয়ের মতো যাদেরকে গুম করে ফেলার পরে আয়নাঘরের মতো কারাগারে সেই বর্ণনাগুলো আমরা আরমান ভাইদের কাছ থেকে ফেরত শুনতে পাই। কি ভয়ঙ্কর রকম টর্চার তাদেরকে করা হয়েছিল, তাদের সাথে কি করা হয়েছিল সেই 3 ফিট বাই 5 ফিট সেলগুলোর মধ্যে, আন্ডারগ্রাউন্ড সেলে, এবং টর্চার করার পরে বিভৎসভাবে লেথাল ইনজেকশন দিয়ে তাদের দেহ কেটে হয়তো কোনো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর রকম একটা ট্রমা, একটা কষ্ট, বিভৎস রকম একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন মায়ের ডাক সকল মায়েরা যারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছেন শুধুমাত্র ফ্যাসিস্ট হাসিনা রেজিমের ক্ষমতা দখল করে থাকার জন্য, একটা ভোটবিহীন নির্বাচন থেকে ক্ষমতায় থাকার জন্য, এই গুমের যেই সংস্কৃতি কায়েম করা হয়েছিল, ভয়ের যে সংস্কৃতি কায়েম করা হয়েছিল মানুষকে চুপ করে রাখার জন্য, সেই মায়েরা, সেই ভাইয়ের স্ত্রীরা, কন্যারা, এই নারীরা একত্রে যেই প্ল্যাটফর্মটাতে কাজ করেছে বিগত সময়ে, সোচ্চার থেকেছে অধিকার আদায়ের আন্দোলনে, আমরা তারাই। এবং আমাদের সাথে আরমান ভাইয়ের পরিবারও ছিল আমাদের। আমরা যখন দাঁড়িয়েছি, বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ওই আশাটা আমাদের মধ্যে ছিল যে অভ্যুত্থানের পরে, জুলাইয়ের পরে আমরা যখন একসাথে রাজপথে, আমরা যখন আয়নাঘরের সামনে যাই খুঁজতে, তখন আমরা পরের দিন খবর পাই আরমান ভাই, আজমির ভাই, মাইকেল চাকমা সহ অনেকে ফেরত এসছেন। বাকি যেই পরিবারগুলা এখনও দাঁড়িয়ে আছে ওই আশা নিয়ে যে কোনো জায়গায় কোনোখান থেকে কোনো খবর আসে কিনা, যেই সন্তানরা তাদের জীবনের 12 বছর পার হয়ে গেছে, তারা এখন হাই স্কুলে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, তারা অপেক্ষা করেছিল, তাদের বাড়িতে বেডরুমের বিছানাটা গুছিয়ে রেখে যাচ্ছিল যে বাবা যদি ফেরত আসে তাহলে হয়তো আমার সাথে থাকবে। তাদেরকে কোনো উত্তর আমরা এখনো দিতে পারি নাই। সেই অধিকার আদায়ের আন্দোলন, ভাইদেরকে ফিরে পাওয়ার আন্দোলন এখনো চলমান আছে আমাদের সাথে, এবং ন্যায় বিচার যতক্ষণ না পাবো এই আন্দোলনে আমরা জারি থাকব। ফ্যাসিবাদ বিরোধী যেই কথাটা, ফ্যাসিবাদটা আসলে যখন তৈরি হয়েছে বাংলাদেশে হঠাৎ করে তৈরি হয়নি। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো যখন দুর্বল হয়ে পড়লো, এবং এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হওয়ার শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করে একটা দল বা এক ব্যক্তি মালিকানায় চলে গেল, তখন থেকে কিন্তু এই ফ্যাসিবাদের জন্ম। এবং ধীরে ধীরে বিগত 17 বছর ধরে কিন্তু এই ফ্যাসিবাদ আমাদের উপরে কর্তৃত্ব দেখালো। এবং এত বড় গণহত্যা, আপনি 14 থেকে শুরু করে যদি ধরি, আমরা এই গুম হয়ে যাওয়া মানুষ, বিচার বহির্ভূত হত্যার শিকার যারা, শেষ পর্যন্ত আমাদের জুলাইয়ের যে ছাত্র জনতা সহ সকলকে এই খেসারত দিতে হলো, এই বড় হত্যাযজ্ঞর মুখোমুখি হতে হলো। এবং তারপরেও আমাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে এখনও। ফ্যাসিজমের যেই মাথা চলে গেছে পালিয়ে, যে অংশটা রয়ে গেছে, সেটার মুখোমুখি আমাদেরকে আজ পর্যন্ত হতে হচ্ছে। আপনারা জানেন 1 বছর পার হয়ে গেছে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বিচারিক কাজের জন্য, সত্যগুলো প্রকাশ করার জন্য, যে সত্যগুলোকে চাপা দিয়ে রাখা হতো, যেমন মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, আইন বিভাগের স্বাধীনতা ছিল না, কোনো অর্গানাইজেশনের কোনো স্বাধীনতা ছিল না। এবং এতটাই ডিপ ছিল এগুলো যে মানুষকে রাস্তায় দাঁড়িয়ে যেই কথাটা বলতে, সেই বলার অধিকারটাও তারা হরণ করে নিয়েছিল। সেই জায়গা থেকে আমরা যখন এখন মনে করি যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে এত বড় হত্যাযজ্ঞ পার করে এসেছি, আমার ভাইদের এত তাজা প্রাণের বিনিময়ে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে ন্যায় বিচার পেয়েছি? সেখানে দাঁড়িয়েও কি আমরা আসলে জানাতে পেরেছি আমাদের মাদেরকে যে তার সন্তানের সাথে কি হয়েছে? সেখানে দাঁড়িয়েও কি আমরা এখনো পর্যন্ত আমার ভাইদের ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদেরকে
আমরা জানার পরেও, এভিডেন্স থাকার পরেও কেন আমরা আইনের আওতায় আনতে পারছি না? আমাদেরকে এখনো কি বাধা দিচ্ছে?